নির্মিলিত চোখ মেলে অনিমেষ চেয়ে রইল চেয়ার। বারান্দায় হলুদ রঙের আলো ছড়িয়ে আছে। দমকা হওয়ায় বাধাহীন শাড়ির আঁচল সরে গিয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। সেই দিকে কোনো হুঁশ নেই ওর। অন্দরমহলে যে ঝড় উঠেছে তার নিকট বাহ্যিক অংশের এলোমেলো অবস্থা নিছক। সামনাসামনি অদূরবর্তীতে দাঁড়ানো রোষপূর্ণ চাউনি নিক্ষেপ করে রাখা ব্যক্তির দিকে চেয়ে কেঁপে উঠছে অন্তর। শ্রবণগ্রন্থে বারবার বাজছে তুর্যর ক্রোধ মিশ্রিত সেই বাক্যগুলো, বিশেষ পর্বে সর্বশেষ উচ্চারিত শব্দাংশগুলো যেন গলায় চেপে ধরেছে, হৃৎপিণ্ড ক্ষত করে খানিকটা। তবে বিষাদজনক হলেও এটা হবার ছিল হয়তো। কেন মেনে নিবে তুর্যকে, তাকে ছেড়ে যাওয়া, নিজের স্বার্থে পালিয়ে যাওয়া মেয়েটাকে? অহমিকা কেন ছেড়ে গিয়েছিল কারণটা ওর জানা নেই, তবে নিষ্প্রয়োজনে ছাড়া যায়নি নিশ্চয়ই। তাহলে আর অহমিকার মাঝে তফাৎ কই? তুর্য অহমিকাকে ক্ষমা করেনি, ওকে কেন করবে? অপরাধটা সমান, শাস্তি সমান হয়নি। ফিরিয়ে আনা দুটো যেহেতু, প্রথমটা খুব ভালোভাবে বোধগম্য হলো। স্যার অর্ধাঙ্গিনী বলেও একটা সুযোগ পেয়েছে, সেটা মিলে নিল অহমিকা। সেই কারণে জোরেও দ্বিতীয়বার স্বামীর জীবনে ফিরে আসতে পেরেছে। তার মানে তুর্য ওকে সম্পূর্ণরূপে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে। ক্ষমা চেয়ে নিও। দোষ যেহেতু করেছে, ক্ষমা চাইতে কিসের লজ্জা? কম্পনরত কণ্ঠে বলে উঠল, আমি অনেক বড় অন্যায় করেছি। আপনাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল। বিয়ের পরদিন যখন শুনলাম আপনি, গলা ধরে এলো চেয়ার। কষ্টে প্রখরত্ব জেদ বড্ড। কণ্ঠনালী জড়িয়ে আসছে স্বামীকে পাগল বলে সম্বোধন করতে। কেউ যেন ওর বাকশক্তি কিনে নিয়েছে, পারবে না বলতে। দেওয়াল ঘেঁষে বসে পড়ল ভেজা মেঝেতে। ছিটা বৃষ্টিতে সব ফোঁটা বেঁকে এসে ভিজিয়ে দিয়ে যায় বারান্দায় অনেকখানি জায়গায়। দৃষ্টি নিম্নদিকে নিবদ্ধ ওর। তুর্য দেয়াল থেকে হাত সরিয়ে এনে বারান্দার পাতা চেয়ারে বসল। চেয়ার দিকে দৃষ্টি মেলে ধরতেই বক্ষে স্পন্দন ছুটতে শুরু করে নিয়ন্ত্রণহীন অস্বাভাবিকভাবে। তড়িঘড়ি করে চোখ সরিয়ে মাথার চুল টেনে ঝাঁঝালো কণ্ঠে বলল, নিজের কথা সমাপ্ত করবে নাকি আমাকে বলতে দিবে? এখনো শিক্ষা দেওয়ার সূচনাটা হলো না, আর তুমি দিন দুনিয়ায় ভুলে গেছো। আঁচল ঠিক করো, নইলে আমি করতে গেলে কিন্তু রেহাই পাবে না। নারীর কোমল দেহ দ্বারা পুরুষের শারীরিক চাহিদা মেটাতে কিন্তু ভালোবাসা লাগে না, ভালোবাসা উজাড় করে দিতে হয় নারীর মন জিততে। এই মুহূর্তে তোমার অঙ্গের সৌন্দর্য কিন্তু আমার ভিতরকার অস্থিরতা হিংস্রতায় পরিণত করার চেষ্টা করছে। তুমি কি চাও প্রেম মিশিয়ে ছুঁই, নাকি চাহিদা পূরণের লক্ষ্যে? স্যার বুকটা ধপ করে উঠল। প্রেম, চাহিদা, তুর্য প্রতিনিয়ত কাছে আসা, লজ্জা দেওয়া, এসব কি প্রেম ছিল না? মাথাটা ধরে আসছে। শাড়ির আঁচল টেনে বুকে জড়িয়ে ধাতস্থ স্বরে বলল, আমার প্রতি ভালোবাসা নেই আপনার? না থাকলে হৃদয়ের টান কেন বললে? তুর্য ঠোঁট কামড়ে তাচ্ছিল্য সহিত হাসে, বলে, এই হৃদয়ের টানই তোমাকে ফিরিয়ে আনতে বাধ্য করেছে। তার মানে কি? অল্প কয়েকদিনের পরিচয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, এটা নয়। অতি সূক্ষ্ম উত্তপ্ত একটা নিঃশ্বাস খোলা আকাশ পানে বিমোচন করে দিল। ঘুরে বসলো চেয়ার দিকে। ততক্ষণে চেয়ার উঠে দাঁড়িয়েছে। তুর্য তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করে বলল, যেদিন জানতে পারি আমি বিবাহিত, আমার মানসিক অসুস্থতার সুযোগে পরিবার যত্ন আত্মীর জন্য একটা এটিএম মেয়েকে আমার বউ করে এনেছে, সারা শরীর গরম হয়ে ওঠে, মাথা রক্ত চেপে বসে। কিন্তু আশ্চর্য বিষয়, সুস্থ হওয়ার কয়েক মাসে কথাটা আমার কানে পৌঁছায়নি। জানতে পারলাম চট্টগ্রামে যাবার ঠিক আগের দিন। বুঝলাম কয়েক মাসে কেউ বলেনি, তার মানে বছর চলে গেলেও বলবে না। তাই আড়ালে আমার হারিয়ে যাওয়া বউকে খোঁজ চালালাম। শুধু যে বউ পালিয়েছে সেটা জেনেছি তা নয়, এটাও জেনেছি বাসরাতে বউ আমার হাতে আহত হয়েছে। তার পরের দিন পালিয়ে গিয়েছে মেয়েটা। অভিযান চালিয়ে প্রথমে খুঁজে বের করি সেই কাজীকে, যিনি আমাদের বিয়ে পড়িয়েছিলেন। তার মাধ্যমে মেয়ের নাম জানতে পারি।
হুমায়রা তাসনিম। লোক লাগিয়ে এই নামে মেয়েটার ছবি অন্যান্য তথ্য বের করি। ছবি পেলাম একটা, ছোটবেলার তথ্য পাইনি খুব একটা। সব কাগজ উধাও হয়ে গিয়েছে। ঠিক উধাও হয়নি, আমার মা সরিয়ে দিয়েছিল। মেয়েটাকে এক নজরে দেখার ইচ্ছে ছিল, সংসারের কথা ভাবিনি। কারণ স্বার্থপর মেয়েদের ঘৃণা করি আমি। মেয়েটা ছোটবেলায় একটা ছবি পেলাম, সেই ছবি কাল হয়ে দাঁড়ালো তোমার জন্য, আমার জন্য। আগে না দেখা বউকে দেখতে চাইছিলাম, তার ছোটকালের ছবি দেখে সেই ইচ্ছে দ্বিগুণ হয়ে গেল। মানুষ মস্তিষ্ক ও হৃদয়ের কথাতে চলে, কিন্তু বেশিরভাগ মানুষ তার মস্তিষ্ক চাইতে দেওয়ার ইশারাতেই প্রাধান্য দেয় বেশি। আমার ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটেনি। আমি আমার বউয়ের জন্য টান অনুভব করি, তার বর্তমান মুখটা দেখার টান, তাকে নিয়ে সংসার করার টান। চট্টগ্রাম থেকে ঢাকায় আসি নিজ হাতে তাকে বের করার জন্য। সেদিন ডিপার্টমেন্টে প্রত্যেকটা রেজিস্ট্রেশন কাগজগুলো মেইল করেন স্যার চেক করার জন্য। সেখানে একটা ছবি ও নাম দেখে আমার খোঁজা রীতি টানতে হয়। তোমার ছবি, তোমার নাম। শিওর হওয়ার জন্য তোমার বাবা মা পরিবারের ব্যাপারে তথ্য বের করতে গিয়ে শুনি তোমার বাবা পাগল ছিল, তোমার মাকে খুন করেছে, মানসিক ভারসাম্য হারিয়েছে। অ্যাম আই রাইট সূর্য? তার দীর্ঘ কথা সমাপ্ত করার একটা প্রশ্ন রেখে সে অবাক চোখে চেয়েছিল এতটা সময়। প্রশ্নের উত্তর নিষ্প্রভ কণ্ঠে বলল হ্যাঁ। ততক্ষণ কর্ণধার সূর্য তীর্যক কণ্ঠের স্বর। তোমার বাবা মায়ের প্রেমে গিয়েছি। তোমার বাবা মধ্যবিত্ত ঘরে ছেলে বলে কখনো তোমার নানা পরিবার তাদের মেনে নেয়নি। বিয়ের 1 বছরের মাথায় তোমার বাবা দুর্ঘটনাজনিত কারণে মানসিক রোগী হয়। তখন তুমি গর্বে চাইলেও কিন্তু তোমার মা তোমার পাগল বাবাকে ছেড়ে চলে যেতে পারত। বড় বাড়ির মেয়ে নিঃসন্দেহে অন্য কেউ বিয়ে করে ফেলতো, কিন্তু কেন যায়নি বলো তো? হয়তো তোমার মা বুঝতে পরিস্থিতি মোকাবেলা না করে নিজের স্বার্থে যেন ছেড়ে যাওয়া উচিত না। প্রেম ভালোবাসা এতটাই তুচ্ছ, যেই মা কখনো নিজের পাগল স্বামীকে ছেড়ে যায়নি, তার মেয়ে পাগল স্বামী জানতেই জান হাতে নিয়ে পালিয়েছে। সিয়ার সর্বাঙ্গের কম্পন ছড়িয়ে পড়ল টলমল পায়ে তুর্যর কাছে এগিয়ে এসে কিছু বলতে চাইল। তুর্য হাত ধরে সামনের চেয়ারে বসিয়ে দিল ওকে। কাঁদছো কেন? আমি মেরেছি তোমাকে? নাকি অন্যভাবে ছুঁয়েছি? মারলে, আদর করলে কাঁদতে। তাছাড়া তোমার শরীর কম্পন যেন আমার চোখে না পড়ে। আর কি বলবে সেটা জানা আমার। তুমি নিজের অতীতের কথা ভেবে ভয় পেয়ে অবুঝের মতো পালিয়েছ। দুর্বোধ্য হাসল তুর্য, কণ্ঠের স্বর খাতে নামিয়ে গাঢ় করে বলল, সিরিয়াসলি? অবুঝ শব্দটা মেনে নিতে পারলাম না। শুনেছি তোমার মতোই নাকি বিয়ে হয়েছিল। তাহলে রাতারাতি মতামত পাল্টে গেল কেন? মতো নিশ্চয় ভালোবেসে দিয়েছিলে সুখে থাকার আশায়। যখন দেখলে হাজবেন্ড পাগল, বাবার কথা মনে করে ভয় পালালেন। সেই ভয়ের পিছনে কিন্তু তোমার স্বার্থ লুকিয়েছিল। পাগল স্বামীর সাথে সুখী হতে পারতে না, এটাই মুখ্য কারণ। চলে যাওয়ার জীবন তো একটাই, যদি অন্যজন সেটা বিলিয়ে দেয় তাহলে আর সুখ এলো কই? ভালো থাকার জন্য গিয়েছিলে, সুস্থ হয়ে শিক্ষা দিতে ধরে বেঁধে নিয়ে এলাম বউ। ছেড়ে যাওয়া কোনো কিছুই সলিউশন হয় না। তোমার মায়ের চরিত্রটার প্রতি সম্মান বেড়েছে, আর তোমার চরিত্রটা আমাকে বিক্ষিপ্ত করেছে। তবুও তুমি খুব ভাগ্যবতী। স্বার্থপরদের আমি ঘৃণার লিস্টে রাখি, তুমি সেই জায়গায় করতে পারলে না। আমার পরিবার তোমাকে ধোঁকা দিয়েছে বলে সমাজের সামনে স্বীকৃতি দিয়েছে, তবে তুমি আমার হৃদয়ের টান। এতদিন যা যা করছি একটু ইচ্ছে করে করছি, চালিয়ে আনন্দ পেয়েছি। বাকিটা স্বামীর দায়িত্ববোধ থেকে সব সময় করে যাব। যে আমাকে যাই বলুক, আমি নিজের মসজিদে চগলা মানুষ। কথাগুলো বলে চেয়ার ছেড়ে দ্রুত বেগে রুমে চলে গেল তুর্য। সিয়ার সেদিকে তাকে কাঁদতে চাইল, চোখ কুড়কুড়ে জল ভরপুর। তুর্য
একটা কথা ফেলে দেওয়া যায় না। সত্যি তো ভালো থাকার জন্য ছেড়ে গিয়েছিল, কিন্তু যতক্ষণে বুঝলো ঠিক কাজ করেনি ততক্ষণে মেহেরিনা ওর জন্য চৌধুরী বাড়ির দরজা বন্ধ করে দিয়েছিল। এটা কখনোই বলবে না ও তুর্যকে, কখনো না। মা ছেলের মাঝে প্যাঁচ লাগিয়ে কারো পরিবার নষ্ট করার ইচ্ছে নেই। যার পরিবার নেই সেই বুঝে পরিবারের মর্ম। রুমে যাবে কিনা, যাবে না ভাবতে লাগলো শ্রেয়া। ঝরঝরে বৃষ্টি আরম্ভ হয়েছে। বসে আছে অনেকক্ষণ হবে প্রায়। সূর্য ওকে রুমে ডাকেনি, তাহলে কি জায়গা দেবে না রুমে? ধীর গতিতে হেঁটে আসলো। উঁকি দিয়ে দেখে বিছানা অর্ধ উধাম দেহ উপুড় হয়ে শুয়ে আছে সূর্য। ধবধবে ফর্সা পিঠ দিকে শ্রেয়া ঢোক গিলল। সূর্যর কথা কষ্ট পায়নি ও, বরঞ্চ পরখ করেছে তার মনটা। অনুশোচনার অনুতপ্ত অনলে দগ্ধ হচ্ছে ক্ষণে ক্ষণে। এমন একটা মানুষকে ফেলে কি করে যেতে পারলো ও? কি সুন্দর করে ওর ভুলগুলো ধরিয়ে দিল, বুঝিয়ে দিল সূর্য সঠিক। কিন্তু বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসছে একটা ভিতর সূর্য ওকে ভালোবাসে না। ভাবতেই বিষাক্ত যন্ত্রণা ছটফট করে উঠল ভিতরটা। আগোছালো জীবনটা অবিন্যস্ত থেকে গেল। সারাদিনের ক্লান্তিতে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়েছে। বিছানার দিকে তাকাতেই ফুলগুলো দেখে হাহাকার ধ্বনি তোলে শ্রেয়ার। বুকটা মেঝেতে শোয়ার কথা ভাবতেই সূর্য রাগান্বিত গম্ভীর কণ্ঠধ্বনি ভেসে আসে। এত টাকা দিয়ে বাসর ঘর সাজিয়েছি তুমি নায়িকা সেজে মেঝেতে ঘুমানোর জন্য? তাড়াতাড়ি বিছানায় শো, ঘুমিয়ে আমার ফুলের টাকা উসুল করে দাও। শ্রেয়া বিস্মিতকর দৃষ্টিতে চেয়ে রইল নিষ্পলক নির্নিমেষ। একটা লোক কিছুক্ষণ আগে কঠোর গলায় কথা বলে আবার হেয়ালিপনা করে কেমন করে? শাড়ি সামলে বিছানায় উঠতেই সূর্য ওর দিকে মুখ করে শুয়ে পড়ল। শীতল কণ্ঠে বলল, শুয়ে পড়ো। শ্রেয়ার ঢের অস্বস্তি থেকে পড়ে গেল। শুয়ে পড়ল বেশ দূরত্ব রেখে। নিমিষে সূর্য ঘোর লাগানো স্বরে উঠে বলল, দূরে রেখে শুয়েছ ভালো কথা। দেখো খালি শরীর পেয়ে আবার চুমু খেতে খেতে রাত পার করে দিও না। তোমার চোখে আমি স্পষ্ট ভালোবাসা দেখতে পেয়েছি আমার জন্য। সো সুযোগ পেয়ে লেগে যেও না আবার। পরে যা হবে তার দায়ভার তোমার। কেঁদে কেঁদে ভাঙা গলায় বলতে পারবে না, স্যার আপনি আমাকে ভালোবাসা ছাড়া এত নিষ্ঠুরভাবে কামড়ালেন কেন? সিয়া ঝটপট শাড়ি উল্টো ঘুরে শুয়ে পড়ল। গলা শুকিয়ে এসেছে ওর। সূর্য মুখোমুখি হওয়া মানে শ্বাসরুদ্ধকর অবস্থা। লজ্জায় দু কপলে তপ্ততা ছেয়ে গেছে। পরক্ষণে ব্যথা জর্জরিত হয়ে পড়ে হৃদয়স্থলে। এটা মনে পড়তেই সূর্য সব তো ওকে শিক্ষা দেওয়ার জন্য, জ্বালানোর জন্য বলা। সবজি হাতে নিয়ে বসার ঘরে এলেন ফাতেমা চৌধুরী। রহিমাকে উদ্দেশ্য করে বললেন, তাড়াতাড়ি চা দে। সূর্য আহনের আগে চা খাইয়া রুমে গিয়া অসুখের ভান কইরা পইরা থাকুন। এখন আইয়া চা না খাইলে শান্তি লাগে না। যা যা। রহিমা হেসে রান্নাঘরে চলে গেল। খানিক সময় বাদে ফিরে আসে হাতে চা নিয়ে। ঘড়িতে তখন সবে 7টা। এখনো মেহেরিমা ত্রিহা কেউ রুম থেকে বেরোয়নি। চা দেখে খুশিতে হাতে নিয়ে এক চুমুক দিয়ে বলে উঠল, প্রাণটা জুড়াই গেছে রে রহিমা। আমার জীবনে কষ্ট কইরা আর কি কি জুড়াইছে তোমার? গম্ভীর কণ্ঠে শুনে চা মুখ থেকে ছিটকে পড়ে ফাতেমার সাদা কাপড়ের উপরে। বয়স্ক ত্বক কুঁচকে গেল নিমিষে। ভয়ে সেটে গেলেন তিনি। হাতে নাতে ধরা পড়ে গেলেন। দেখলেন সূর্য বড় বড় পা ফেলে ওনার সামনের ছোপায় বসেছে। পরনে 3/4 প্যান্ট, কালো টি-শার্ট, মুখভঙ্গি কঠিন। রহিমাকে কফি দিতে বলে ভেজা চুল হাত বুলিয়ে বলল, কাপড়টা নষ্ট করে ফেললে। এমন বাচ্চামো করো কেন ফাতু? এই বাচ্চামো করেই বুঝি বউ জুটিয়ে দিলে আমার কপালে। যাক উপকার হলো। তাকিয়ে দেখো তো আমার স্কিন আজ অনেক গ্লো করছে, তাই না? ফাতেমা চৌধুরী ভীত হয়ে মুখ কাচুমাচু করে বসে আছে। তার উত্তরের অপেক্ষা না করে
আর একটু নিচের কণ্ঠে বলল তুর্য। সবই বইয়ের কামাল। ঘুম ভেঙে স্যার শরীরের দিকে তাকিয়ে প্রচণ্ড বিস্মিত হলো। কপালে ভাঁজ পড়ল এক দুটো। অঢেল চিন্তায় মগ্ন হয়ে গেল। প্রথমবার শাড়ি পরে ঘুমিয়েছে। আশ্চর্য কাণ্ড হলো, গা থেকে একটু সরে যায়নি। বাধাহীন শাড়ি ঘুমের ঘোরে উঠতেও পারত, এত সন্দেহ অবকাশ নেই। কিন্তু হলো বিপরীত, দেহ থেকে সরল না। সে আর চক্ষু মেলে দেখে শাড়ি একদম ঠিক আছে, পা থেকে উপরে উঠেনি, বুক থেকেও সরেনি। অথচ রাতে অনেকখানি প্রহর কেটেছে ওর শাড়ির ভাবনায়। ইতস্তত বোধ হয় তুর্যকে একটেবার বলতে পারেনি কাঁথার কথা। ভেবেছিল কাঁথা দিয়ে গা ঢাকা দিলে মান ইজ্জত বেঁচে যাবে। এখন দেখা গেল সব ঠিক আছে, তবে স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারেনি। কি করে সম্ভব, যেখানে থ্রি পিস ঠিকঠাক থাকে না, শাড়ি? এ যেন অবিশ্বাস্য, বিস্ময়কর ব্যাপার স্যাপার। তবুও মান সম্মান বেঁচে গেছে তুর্যর সম্মুখে, এতেই ঢের। চুলগুলো হাত খোপা করে বিছানায় ছাড়ে চেয়ার। মানুষ সাধারণত ঘুম থেকে উঠে ওয়াশরুমে ছুটে ব্রাশ করতে, কিন্তু ও গেল বারান্দায়। উদ্দেশ্য নতুন, প্রত্যুষে টুলটুল আবছা দৃষ্টি চৌধুরী বাড়ির সৌন্দর্য দেখবে, ভিতরকার নয় বাহিরের। বৃষ্টিতে ভিজে এখনো পিছলে হয়ে আছে বারান্দার মেঝে। শুকনো কাপড় দিয়ে মুছলে কিংবা রোদ্দুরে দেখা মিললে শুকিয়ে যাবে। সূর্যকে কৃষ্ণ মেঘ আড়ালে রেখে ঘামটি মেরে অম্বরে বসে আছে দিব্য। এক প্রকার লড়াই চলছে তাদের মাঝে। হয়তো লড়াইয়ের মেঘে বৃষ্টি হয়ে নামবে, নয়তো দিবাকর মেদিনীতে রোশনি বিলিয়ে উজ্জ্বল করে তুলবে প্রকৃতি। সে বারান্দার দরজা দাঁড়িয়ে থাকতে পেলে নজরুল চৌধুরী দুহাত পিছনে আড়াআড়িভাবে বেঁধে হাঁটাহাঁটি করত বিরতিহীন। ওনার পাশেই বাগানে এক অংশ জুড়ে নানান ফুল গাছ। ফুলের গাছগুলো সমাপ্তি রেখে যেখানে টানা হয়েছে সেখানেই অবস্থিত একটা পেয়ারা গাছ। বেশ বড় বড় পেয়ারা ঝুলে আছে তাতে। থেকে থেকে তিনি বারংবার চক্ষু নিক্ষেপ করছেন গাছটা। পাতার চেয়ে পেয়ারা পরিমাণ বেশি লাগলো শ্রেয়ার কাছে। অবিলম্বনে খালি রুমে ফিরে আসলো। শ্বশুর যদি সাত সকালে পুত্রবধূকে এলোমেলো অবস্থায় দেখে তাহলে তা খুবই নিন্দাজনক। বলতে পারে মেয়েটা অগোছালো, অভদ্র। ফলস্বরূপ তড়িঘড়ি করে ফিরে এলো, বিছানায় বসে পড়ল। ভেবে ভেবে অবাক হচ্ছে তুর্য কখন উঠল। উঠে কেন একটা বারও ডাকলো না? গেল কোথায়? রাতে অনেকখানি সময় ও ব্যয় করেছে তুর্যর কথাগুলো চিন্তা করে। ভাবল তুর্য সঠিক, কিন্তু ওর ভীতিটাও ফেলল না। মানুষটা ওকে ভালো না বাসুক, নিজের দিক থেকে ভাবনাগুলো খোলামেলা করবে। ৩ বছর আগে হাল ছেড়ে দিয়ে যে ভুল করেছে সেটা পুনরায় ঘটবে না। তুর্য ভালোবেসে না, তাই বলে ওর গলা তো চেপে ধরেনি, তাহলে কেন নিজের অন্তঃপুরে অনুভূতিদের সাথে বেইমানি করবে? যা বলবে সোজা সাপটা। কাঠ দ্বারা তৈরি কারুকার্য নির্মিত আলমারি খুলে একটা কালো রঙের মাঝে লাল পাড়ের শাড়ি হাতে তুলে নিল। গোসল সেরে এসে ভেজা চুলে তোয়ালা পেঁচিয়ে বসে রইল বিশদের মতো। কোনো কিছুই গোছাতে পারছে না ও। কাঁদতে ইচ্ছে করছে ভীষণ। এ মুহূর্তে প্রিয় মানুষের সান্নিধ্য যে খুব প্রয়োজন। হাউমাউ করে চিৎকার করে কাঁদতে পারলে কিছুটা শান্তি মিললে হয়তো মিলতে পারে। কেন ওর জীবনে সবকিছু সহজভাবে হয় না? যাই পেতে চায় কঠিন সাধনার পর পাওয়া যায় না। অভাগীদের জীবন এমনই বোধ হয়। ও কি কঠোর! ছাপিয়ে জলধারায় নেমে এলো অবশেষে। ফাতেমা চৌধুরী বসে বসে তবজি করছেন চোখ বুজে। তুর্যর কথার জবাবে তখন বিমূঢ়তায় ভাগহারা হয়ে পড়ে। ভীত সম্মতি হয়ে নিবিড়মুখ করে পালিয়ে যাবে, যেতে চায়, কিন্তু সুযোগ পাচ্ছিল না, পেলও না। তবে ছেলে এসে বাঁচিয়ে দিল ওনাকে। নজরুল চৌধুরী তুর্যের পাশে বসে রহিমার কাছে চা চাইল।
বাহির থেকে হেঁটে ফিরেছেন তিনি। নামাজ পড়তে বেরিয়েছিলেন। রাস্তা হাঁটলেই তৎপর বাগান। হাঁটাহাঁটি অভ্যাসটা উনি যৌবন বয়স থেকে রপ্ত করেছেন। তখন তিনি একা হাঁটতেন না, পাশে থাকতেন ওনার প্রিয় মানুষ। সকাল সন্ধ্যা হাঁটার নাম করে লুকিয়ে বাঁচিয়ে কত শত প্রেমময় কাব্য লিখেছেন, তার সীমাবদ্ধ থেকে যায় দুজনের মাধ্যমে। সেই প্রিয় মানুষটা একটা প্রাণ রেখে গেল দুনিয়ায়, অথচ তিনি কথা দিয়ে আলগে রাখতে ব্যর্থ হলেন। এক বুক হতাশা মিশ্রিত নিঃশ্বাস নিঃশব্দে নাসারন্ধে গড়িয়ে বাহিরে মুক্ত হয়। গম্ভীর স্বরে বলে, তোমার বউ উঠেছে তুর্য? কেন বউ সমেত আমাকেও ঘরে ছাড়তে হবে? সোফায় মাথা এলিয়ে বসেছিল তুর্য। বাবার কথায় সোজা হয়ে বসল। ছেলের তেড়াবাঁকা কথা নজরুল চৌধুরী চোয়াল শক্ত হয়ে আসে। ফাতেমা তবজি পড়া বন্ধ করে কান পেতে রইল পরবর্তী কথা শোনার অপেক্ষায়। তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন দ্বন্দ্ব একটা আজ লাগবেই। বাপ ছেলে দুজনেই তেরা প্রকৃতির, রকচাটা স্বভাবে। মিলে গেল খাপে খাপ। আগে গ্রামের পাশে বাড়িতে ঝগড়াঝাটি হলে তিনি কোমর বেঁধে লেগে পড়তেন উপভোগ করার জন্য। তার মতে সুন্দর দৃশ্য। কিন্তু বিয়ে বসে যখন ইট পাথরের নগরীতে পা রাখলেন, আশেপাশে মানুষের ঝগড়া চুলাচুলি দূর, কান পেতে চাপা আওয়াজটাও শুনতে পান না। ওনার দ্বন্দ্ব কোলাহল দেখার তীব্র আকাঙ্ক্ষা তার মাঝে একবার পূর্ণ হয় আরিয়ানার মাধ্যমে। আরিয়ানা বাড়িতে পা রাখতেই চৌধুরী বাড়ি গরম হয়ে ওঠে, আর আগুনের তেজ কমে আসতো তুর্য বাড়িতে পা রাখলেই। দিনগুলো ভারী মজার ছিল। নজরুল চৌধুরী শক্ত কণ্ঠে বলে উঠলেন, তেরামো করে ছাড়ছ? তোমাকে বিয়ে করতে অনুমতি দিয়েছি বলে লাফ দিয়ে আমার ঘাড়ে চেপে বসছে। লেকচারদের চাকরি ছেড়ে বিজনেসে জয়েন করো। একা হাতে সামলাতে হিমশিম খাচ্ছি। আয়ুষ ও নিজের পেশা ছাড়তে রাজি না। আমার দুই ভাই বুড়ো বয়সে কত করবে? সে না হয় আগে থেকে এই পেশায় নিয়োজিত, কিন্তু তুমি কেন বিজনেস ছেড়ে ছুড়ে এই পেশায় লেগে পড়লে? তুর্য নির্বিঘ্ন জবাব দেয়, কারণটা আপনার অজানা নয়। আমি মানুষের কাছ থেকে অপবাদ কুড়াতে পারবো না, লোকের মুখে শুনতে পারবো না বড় ভাইকে সবকিছু থেকে সরিয়ে নিজের একা বাবার টাকা ভোগ করেছি। আসল কথা তো কেউ জানে না। সমাজের মানুষ একটা কারণ পেলে হাজার কারণ বানিয়ে দ্বিধাবোধ করে না। একজন বলছে, পরবর্তীতে শতজন বলবে। যে বলেছে তার সাথে তো আর ভালো যোগাযোগ রাখছো। নজরুল চৌধুরীর কথা শুনে তুর্য অদর কানে সে বাড়িয়ে বলে, ভাই তো ভাই ফেলে দেওয়া যায় না। আমাকে হাজারটা কঠিন কথা বলে মাথায় থাকবে, মানুষটা আমার ভাই। সে দূরে গিয়েছে বলে আমিও দূরে সরে আসবো না? তাহলে তার কথা ধরে রেখে আমার বিজনেস সামলাচ্ছ না কেন? আপনার সবকিছুতে প্রথম অধিকার আপনার বড় ছেলে। ভাই আসুক, নিজের ভাগ বুঝুক, অবশিষ্ট থাকলে বাকিটা আমি বুঝে নেব। আর চাচার ভাগটা সম্পূর্ণ আয়ুষ এবং আয়ুষী। তাছাড়া আমি আপনার কম টাকা নেইনি, এখনো আপনার দেওয়ার টাকা আছে আমার অ্যাকাউন্টে। বাড়ির বড় ছেলে অন্যের অধীনে চাকরি করছে, আমি কেন বাবার টাকায় জ্বলবো? আর ঠিক আছে, যে ছেলে বাবার মায়ের ওপর মিথ্যা আরোপ লাগিয়ে চলে যায়, তার ব্যাপারে আর কিছু শুনতে চাই না। তোমার বউকে ডাকো, কথা আছে। তোমার মা সব বলেছে আমাকে। 3 বছর আগে মেয়েটা এ বাড়িতে পুত্রবধূ হয়ে এসেছিল। আমি ওই মেয়েটাকে কোনো দোষ পেলাম না, পেলাম তোমার মা, আমার মা। ছেলের কথা শুনে বিষম খেলেন ফাতেমা। রহিমা রান্নাঘর থেকে পানির গ্লাস নিয়ে এসে দাঁত কেলিয়ে বলে উঠলেন, আমি জানতাম আম্মা আপনার পানি লাগবে। লন, খাইয়া লন। নজরুল চৌধুরী দীর্ঘ শ্বাস ছেড়ে উঠে দাঁড়ালেন। বয়স্ক মাকে সন্তান হয়ে বকাবকি কিংবা রাগ দেখানোর সাধ্য নেই তার। এতিম মেয়েকে বাড়িতে বউ করে এনেছেন, নিঃসন্দেহে উত্তম কাজটা করেছেন। তাই বলে মেয়েটাকে ঠকালেন, এটা মানতে পারলেন না তিনি। একদিকে হতে তুর্যের প্রতি গর্ববোধ করেছেন মেয়েটাকে ফিরিয়ে আনার জন্য। সমাজের চোখে বউরূপে স্বীকৃতি দিয়ে চমৎকারভাবে উপস্থাপনা করেছে বিধায়
আজকাল কেউ তার প্রাপ্য সম্মানটুকু দিতে নারাজ। মেহেরিনা রান্নাঘরের সামনে দাঁড়িয়ে সবটা শুনল। শ্রেয়াকে তিনি কখনোই ক্ষমা করতে পারবেন না। ভয় হয় সে যদি আরিয়ানের মতো আধভাঙা পরিবারটি সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। সিয়ার জানালার ধারে দাঁড়াল বিমর্ষ মনে, স্থির নেত্রে বাহিরে তাকিয়ে। নিচে গিয়ে সবার সাথে কথা জমাতে ইচ্ছে করছে, যদিও সে অল্প স্বল্প কথা বলে। এত বড় একটা পরিবার, কিন্তু ওর সাথে কথা বলার কেউ নেই। বিয়ের পর সকালে নাকি পরিবারের সদস্যরা নতুন বউয়ে ডাকতে আসে। কই কেউ এলো না। হিসেব নিকেশ সেই পুরানো বধূ। তবুও রহিমা খালা ডাক অনুযায়ী সে এখনো নতুন বধূ রয়ে গেল। আস্মিতা চুল পেঁচানো তোয়ালে টান পড়তে হতচকিয়ে গেল। ধুকপুক করতে লাগে বুক। ঘাড় বাঁকিয়ে তাকাতে নিষ্প্রাণ আঁখি যুগল বিধে তুর্য ওর অতীব কাছাকাছি। সুঠান হাতে তোয়ালা ধরে অতি নিখুঁতভাবে চুল মুছে দিচ্ছে, সযত্নে ঝেড়ে দিচ্ছে চুলের পানি। সিয়া মোহগ্রস্ত নয়নে তাকিয়ে রইল, কিন্তু বহুক্ষণব্যাপী স্থায়ী হলো না তা। সময়ের পরিমাণটা ছিল অত্যাধিক কম, হয়তো কয়েক সেকেন্ড। তুর্যের কণ্ঠে গম্ভীরতা। এভাবে তাকালে ঘাড় সারা জীবনের জন্য বাঁকা হয়ে যাবে। মুগ্ধ হওয়ার কিছু নেই। স্বামীর দায়িত্ব পালন করছি, ভালোবাসা খুঁজতে যেও না। তীর্যক তীক্ষ্ণোত্তেজী কণ্ঠে শ্রেয়ার মুগ্ধ দৃষ্টি উবে গিয়ে চক্ষু করে একরাশ বিষাদ জড়ো হলো। শূন্য হলো মদোদ্দেশ। সকল যত্ন কেবল স্বামীর দায়িত্ব পালনের নিমিত্তে। অবিলম্বে অন্তরাত্মা চিৎকার, বক্ষস্থল চিনচিন করে উঠল। অনুভূতি হয় তুর্য সরে গেল, কিন্তু যাওয়ার পূর্বে আঁচল দ্বারা ঢেকে দিয়েছে তার উন্মুক্ত কেশ। ঘুরে দেখল বিছানা শটান হয়ে শুয়ে পড়েছে। ইতোমধ্যেই শুয়ে পড়লেন। আবার চোখের পাতায় হাত রাখা। এত কম সময় ঘুমায় না কেউ, তা সে অজানা নয়। একপাশে দাঁড়িয়ে ভাবতে লাগলো তুর্যকে ঠিক কিভাবে বললে বুঝবে। ডাকলো ভয়ে ভয়ে, স্যার। এখানে স্যার নেই, আমি আছি। আমার বউ আছে। বাচ্চা কাচ্চা নেই, তবে সময় হলে ডাউনলোড হবে, রুমে দখল করবে। তুর্য নির্লিপ্ত অভিব্যক্তিতে ভ্যাকাচেকা খেয়ে গেল। শ্রেয়া বুঝলো অনেক মেপে মেপে কথা বলতে হবে এই লোকের সাথে, না হলে কোন দিক থেকে লজ্জা পুকুরে ধাক্কা মেরে ডুব দিয়ে দেবে অভাবনীয় কল্পনাহীন। রইসুয়ে রিমঝিমে কণ্ঠে বলতে চাইল, আমি আপনার সাথে কিছু কথা স্পষ্টভাবে বলতে চাই। সুযোগ দিলে বলবো। তুর্য হাত সরিয়ে চোখ ছোট ছোট করে তাকালো। কপালে কত শত ভাঁজ। হয়তো বুঝতে চেষ্টা করেছে, নয়তো চিন্তা করছে সুযোগ দিবে কিনা। সুন্দর গরমের মুখে আদল রেখে ঠাউর করে নিল শ্রেয়া। প্রতীক্ষিত হয়ে তাকিয়ে থাকলো জবাবে হ্যাঁ শব্দ শোনায়। শুনল, তবে তুর্যর সাথে আরো কয়েকটা বর্ণ শব্দ সংযুক্ত করলো। এখানে নয়, দুপুরে নিরিবিলিতে শুনবো। শ্রেয়া বলতে ইচ্ছে করলো, রুমে কি নীরবতার অভাব? অটন এত রুক্ষ কেন আপনি স্যার? ভালোবাসি বুঝি ফেলেছেন বলেই রুষ্ট ব্যবহার করছেন। দরজার ঠক ঠক আওয়াজ, নড়েচড়ে উঠল। দরজা তো ভেজানো ছিল, তুর্য ঢুকে লাগিয়ে দিয়েছে কি? মন্থগতিতে পৌঁছে খুলতে গিয়ে পিউ লাল একটা শাড়ি পরে ঘোমটা দিয়ে একগাল হাসি নিয়ে উপস্থিত, সঙ্গে আয়ুষী। দুজনে ওকে ঠেলে রুমে উকি দিয়ে তুর্যকে শোয়া অবস্থায় দেখে সেই প্রশ্ন করলো। তাতে লজ্জায় কেঁপে উঠল শ্রেয়া। চাপা স্বরে বলল, কি ধরনের প্রশ্ন প্রিয়? শুনবে উনি। ভাসুর আর যাকে নিয়ে এমন কথা বলছিস নির্লজ্জ মেয়ে। পিউ নরমোষ্ট জুড়ে হাসি খেলে গেল। শ্রেয়াকে টেনে রুমের বাইরে আনতেই শুনতে পায়, আমার বউকে প্রশ্ন করে মেরো না আবার। বেচারি অনেক লাজুক এবং ভীতু টাইপের। লজ্জা মাথায় কাটা যাওয়ার উপক্রম শ্রেয়া। পিউ ও আয়ুষী তুর্যর কণ্ঠে শুনে দমে গেল। পর মুহূর্তে শ্রেয়ার দিকে তাকিয়ে হাসি চেপে রাখার আপ্রাণ চেষ্টা করে, বিফলে গেল না প্রস্রাব। দরজার বাহির থেকে টেনে ভিড়িয়ে দেয় শ্রেয়া। পিউ ফিসফিস করে বলে, আমি তো ঠিকই বলছি।
রুম থেকে বের হোসনি? না, মনে হয় না স্যার তোকে বের হতে দিয়েছে। দেখলি না এখন কেমন করে বলো ইস ভালোবাসা। আর আমি তোর বান্ধবী ছিলাম, থাকবো। সো আমার একটা হক আছে। চল আয়ুষী রুমে চল, গোপন কথাগুলো সেরে নিই। শ্রেয়া সাদামাথা বাক্য যাব না, চুপ থাক বলে টেনে টুনে আয়ুষী রুমে নিয়ে আসলো প্রিয়। তুর্যের রুমের সাথে ওই রুমটা। আয়ুষীকে বলে তুই একটু আমার জন্য পানি নিয়ে আসবে। অধৈর্যরা প্রশস্ত করে আয়ুষী চলে গেল। শত হোক পিউ ননদের সামনে তার ভাইয়ের কথা বলতে পারবে না। কেমন যেন লাগে আয়ুষী। প্রস্থান ঘটতে তার কণ্ঠে প্রবল উৎকণ্ঠা। স্যার তোকে খুব ভালোবাসে তাই না স্যার? রাতে অতীত নিয়ে কিছু বলেছে? তুই খুশি তো এখন? স্যার মনের বিরুদ্ধে গিয়ে মস্তিষ্ক সাড়া মেলেনি। মাথা নেড়ে হ্যাঁ বলল। হাসল স্মিথ। সাথে সাথে পিওর শাড়ি আঁচল কিছুটা টেনে গলায় পেঁচে অংশ হাতে সরিয়ে লাজুক ভঙ্গিতে বলল, এটা আমাকে উকি দিয়ে জানানো দিচ্ছে স্যার তোকে আপন করে নিয়েছে। পিউ চাউনি অনুসরণ করে নিজের গলা নিচে বুকের ঠিক উপরের অংশে চোখ রাখল। ভালোভাবেই দেখতে না পেয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিমিষে রক্তহীন হয়ে গেল। ওর বুকের বজ্রপাত পড়ল যেন কামড়ের গাঢ় চিহ্ন।